হ্যালো এভরিওয়ান, হাউস অফ টেলসের নতুন বেড়ানোর গল্পে সবাইকে স্বাগত। গ্রীষ্মের এই অসহ্য দাবদাহে চারপাশটা যখন পুড়ছে আর আপনিও মোটামুটি ঘরবন্দি, অফিস আর বাড়ি, বাড়ি আর অফিস এই করছেন, এক দৌড়ে চলে যেতে ইচ্ছে করছে পাহাড়ে, কিন্তু নানান কারণে সেটা হচ্ছে না। আবার বাড়ি আর অফিস করেও দমবন্ধ লাগছে, তাদের জন্যই আমার আজকের ভিডিও। ঠিক এরকমই একটা পরিস্থিতিতে উইকেন্ডে একদিনের ছুটিতে আমরা বেরিয়ে পড়েছিলাম ব্যারাকপুরের মঙ্গলধারা ট্যুরিস্ট লজে। কি ভাবছেন, ব্যারাকপুর? সে তো এই বাড়ির পাশে, ওখানে আবার কি বেড়াতে যাবে? আমি বলবো গিয়েই দেখুন না। ব্যারাকপুর যাবার রাস্তার কি আর ডিরেকশন দেব? নর্থ কলকাতা থেকে বিটি রোড হয়ে আমাদের আসতে সময় লাগলো মাত্র আধ ঘন্টা, আর আপনারা যারা সাউথের দিক থেকে আসবেন তাদের আরেকটু সময় বেশি লাগবে। রিসর্টটা ব্যারাকপুরের বিখ্যাত গান্ধীঘাটের একদম পাশে। বিটি রোড থেকে গান্ধীঘাট স্টপেজে এসে আপনাকে ভাগতে হবে বাম দিকে, আর বাসে এলেও তাই, নামতে হবে আপনাকে গান্ধীঘাটে। আর আপনি যদি ট্রেনে আসেন তাহলে শিয়ালদা থেকে যে কোনো ট্রেনে আপনি এসে নামবেন ব্যারাকপুরে, আর ব্যারাকপুর স্টেশন থেকে অটো পেয়ে যাবেন মঙ্গলধারা ট্যুরিস্ট লজে আসার জন্য। ও একটা জিনিস জানেন কি, মঙ্গলধারা ট্যুরিজম প্রপার্টির আগে নাম ছিল মালঞ্চ ট্যুরিস্ট লজ। এটা কিন্তু আগে মালঞ্চ হিসাবে অনেক জনপ্রিয় ছিল। পরবর্তীকালে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম যখন এটাকে অধিগ্রহণ করে তখন নাম পরিবর্তন করে হয় মঙ্গলধারা ট্যুরিজম প্রপার্টি। এই প্রপার্টিটাতে ঢোকার পর যার পর নাই অবাক হয়েছি, শহরের বুকে অথচ শহরের কোলাহল থেকে একদম দূরে এই এত বড় প্রপার্টি। এখানে চেক ইন টাইম বেলা 12টা আর চেক আউটের সময় সকাল 11টা, সুতরাং যারা কলকাতা থেকে আসবেন খুব ভোরে বেরোনোর দরকার পড়বে না। যেদিন থেকে জেনেছি শহরের এত কাছে, বা বলতে পারেন শহরের বুকে হুগলি নদীর পাড়ে এমন সুন্দর একটা জায়গা রয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টের, সেদিন থেকেই ইচ্ছে কবে যাই। শেষমেশ আজ বেড়ালের ভাগ্যে শিকে ছিঁড়েছে। আর এখানে থাকতে হলে আপনাকে বুক করতে হবে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের ওয়েবসাইট থেকে, এর অন্য কোনো আর উপায় নেই। আর এখানে আলাদা করে ডে আউটিংয়ের জন্য কোনো প্যাকেজ নেই, মানে আপনি যদি দিনের দিন ব্যাক করতে চান তাহলে আপনাকে ওই একই টাকা দিয়ে রুম বুক করতে হবে, আর রুম বুক করা ছাড়া এই প্রপার্টি আপনি ঘুরে দেখতে পারবেন না। চেক ইন করার সময় নিয়ম অনুযায়ী পার রুমের একজন করে আইডি প্রুফ লাগবে, আর চেক ইন করার সাথে সাথে রিসেপশনে ওয়েলকাম ড্রিঙ্কেরও ব্যবস্থা রয়েছে। এই হলো আমাদের রিভার ফেসিং রুম। অলমোস্ট 11th আওয়ারে বুকিং করার জন্য আমরা মাত্র একটা রিভার ভিউ রুম পেয়েছি, আর একটা রুম আমাদের ব্যাকইয়ার্ড ভিউ। রুমটা যথেষ্ট স্পেশিয়াস, আছে কাবার্ড, ইউটিলিটি ডেস্ক, টেবিল, চেয়ার, ইলেকট্রিক কেটল আর মিনি ফ্রিজ। আমাদের অন্য রুমটায় যেটা ব্যাকইয়ার্ড ভিউ, সেটাই আবার মিনি ফ্রিজটা নেই দেখলাম। দুটো রুমেই দেওয়া আছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের সেই চিরাচরিত কিট ব্যাগ, যার মধ্যে একদিনের প্রয়োজনীয় প্রসাধনী সবকিছুই পেয়ে যাবেন। আর জানলার পর্দা সরালে দেখা মেলে দিগন্ত জোড়া হুগলি নদী। আর একটা জিনিসের কথা না বলে পারলাম না, সেটা আমার অবশ্য ভিডিও করা হয়নি, সেটা হলো কোলবালিশ। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের সব প্রপার্টিতেই নাকি কোলবালিশ থাকে। বাঙালি ইমোশন বাঙালি ট্যুরিস্ট লজই তো বুঝবে বলুন। এখন রুম থেকে বেরিয়ে যাচ্ছি খেতে। রিসর্টটা হুগলি নদীর ধারে বলে এত হাওয়া বইছে, কে বলবে এটা মার্চ মাসের শেষ সপ্তাহ। এখানে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি হলেও লাঞ্চ ডিনার আলাদা করে নিতে হবে। লাঞ্চে থালি বা আলাকাটে সব রকম সুবিধাই আছে, আর মেনুতে বেঙ্গলি, নর্থ ইন্ডিয়ান বা চাইনিজ সব কিছুই পেয়ে যাবেন। তবে থালি সিস্টেম থাকলেও ওনারা দেখেছি থালি সিস্টেম নেবার জন্য ডিসকারেজ করেন। আর লাঞ্চের ব্যাপারে আমাদের অভিজ্ঞতা থেকে একটা কথা বলতে পারি, এখানে আসার সঙ্গে সঙ্গেই পারলে লাঞ্চের অর্ডারটা দিয়ে দেবেন, কারণ সার্ভ করতে দেখলাম যথেষ্ট সময় লাগে।
খাবার দাবারের কোয়ালিটি আহামরি কিছু নয়, তবে মঙ্গলধারার প্রধান আকর্ষণ তো এই সুন্দর ভিউ। বাকিরা সবাই যখন ভরপেট খেয়ে রুমে গেছে বিশ্রাম নিতে, আমি এসছি একটু চারপাশটা ঘুরে দেখতে। নদীর ধারে এত হাওয়া, বিশ্বাস করুন এই ভর দুপুরে ঘুরে বেড়াচ্ছি, একটুও কষ্ট হচ্ছে না। ওই দেখুন কে উঁকি দিচ্ছে, ওটাই আসলে আমাদের রুম। ওপারে দেখা যাচ্ছে শ্রীরামপুর। শ্রীরামপুর এখান থেকে জলপথে মাত্র 10-15 মিনিটের দূরত্ব। আগে ওপারে ছিল বড় বড় কারখানা, এখন সেসব অতীত, তৈরি হয়েছে গঙ্গার ধার ঘেঁষে হাই রাইজ বিল্ডিং। মঙ্গলধারা ট্যুরিজমের অন্যতম আকর্ষণ হলো এখানকার হাউসবোট। বিকেলে আপনাদের সেই হাউসবোট দেখাতে নিয়ে যাব। এই যে দোতলা বিল্ডিংটা দেখলেন, এটাই মঙ্গলধারার পুরনো বিল্ডিং। গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর সবেতেই রয়েছে রিভার ভিউ রুম আর ব্যাকইয়ার্ড ভিউ রুম। রিভার ভিউ আর ব্যাকইয়ার্ড ভিউ রুমের বেসিক ফেসিলিটির তেমন কোনো তফাৎ নেই, তবে ওই যে বিছানায় বসে আপনি গঙ্গা দর্শন করতে পারবেন, ওটাই তো ইউএসপি। এই সুন্দর ভিউটা এনজয় করতে করতে ক্যামেরাটা তাহলে অফ করি, দেখা হচ্ছে বিকেলবেলা। বিকেল এখন প্রায় 5টা। রিসর্টের সামনে হেঁটে চলে দিব্যি সময় কাটছিল। তারপর ঠিক হলো মঙ্গল পাণ্ডে পার্ক থেকে একটু ঘুরে আসা যাক। রিসর্ট থেকে ভালোই দূর আছে জানেন। পার্কটা ব্যারাকপুরের ক্যান্টনমেন্ট অঞ্চলে। জায়গাটা কত সাজানো গোছানো দেখুন। ব্যারাকপুর শহরের অলিতে গলিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সিপাহী বিদ্রোহের ইতিহাস, আর সেই সিপাহী বিদ্রোহের অন্যতম কাণ্ডারি মঙ্গল পাণ্ডের নামানুসারেই এই পার্ক। পাশেই রয়েছে মঙ্গল পাণ্ডে ঘাট। এখান থেকে সানসেট ভিউটা জাস্ট অসাধারণ। গঙ্গার ধার ঘেঁষে বেশ কয়েকটা বসার জায়গা রয়েছে, আর আছে বাচ্চাদের অনেক খেলার সামগ্রী। পার্কটা বেশ সাজানো গোছানো, তবে বিকেল 6টার সময় এই পার্ক বন্ধ হয়ে যায়, সেটা একটু খেয়াল রাখবেন। পার্কের ভিতরে রয়েছে একটা এসি রেস্টুরেন্ট। আমরা অবশ্য রেস্টুরেন্ট রিভার সাইডে বসার যে জায়গাটা রয়েছে সেখানে বসছি। এমন সুন্দর ভিউ ছেড়ে কে বদ্ধ এসি ঘরে বসবে বলুন তো। গরমকালের বিকেলে চা হোক বা শরবত, আমাদের যার যেটাই পছন্দ হোক না কেন, চোখ চলে যাচ্ছে আসলে ওই নৌকাটার দিকে। কি সুন্দর লাগছে দেখুন, ঠিক যেন ক্যালেন্ডারের পাতার ছবিখানা। সন্ধে নামার পর পার্কটা বেশ সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়েছে, বেশ ভালো লাগছে। আর জিনা তার এই পছন্দের খেলার সামগ্রীগুলো পেয়ে ভীষণ খুশি। স্লিপে চড়বে না দোলনায় চাপবে, কোনটা আগে করবে কোনটা পরে করবে, সে হিসেব করে উঠতে পারছে না। আর এই হিসেব করতে করতেই আমাদেরও এখান থেকে বেরোনোর সময় হয়ে গেল, কারণ ওই যে বললাম 6টা বাজলেই পার্ক বন্ধ। আর ফেরার আগে টুক করে একবার ঘুরে গেলাম মঙ্গল পাণ্ডে ঘাট থেকে। পার্ক থেকে ফেরার সময় দেখতে এলাম অন্নপূর্ণা মন্দির। মন্দিরটা আমাদের রিসর্ট থেকে আসলে খুবই কাছে। রিসর্টে বললে আপনাকে কিন্তু টোটোও ডেকে দিতে পারে। আর আপনি যদি গাড়ি নিয়ে আসেন তাহলে সেই গাড়ি পার্কিংয়ে যথাযথ ব্যবস্থা কিন্তু মন্দিরে আছে। অন্নপূর্ণা মন্দির একেবারে দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি। এই মন্দিরের সঙ্গে দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরের রয়েছে নিবিড় যোগ। একটু পড়াশোনা করে জানতে পারলাম এই মন্দির প্রতিষ্ঠা হয় 1875 সালে, আর প্রতিষ্ঠা হয় শ্রী শ্রী রামকৃষ্ণদেবের হাতে।
আর এই মন্দির প্রতিষ্ঠার নেপথ্যে রয়েছেন রানী রাসমণি দেবীর ছোট কন্যা জগদম্বা দেবী। মন্দিরের ভেতরে এই যে সিংহের মূর্তিগুলো দেখছেন, এগুলো নিয়ে একটা ন্যারেটিভ আছে। শোনা যায় ব্রিটিশ সরকারের নাকি এই সিংহের মূর্তি থাকা নিয়ে প্রবল আপত্তি ছিল, যেহেতু সিংহ ব্রিটিশ সাম্রাজ্যের প্রতীক। এই আপত্তি গড়িয়েছিল কোর্ট কেস অবধি। শেষমেশ কোর্ট রায় দেয়, আর্ট ইজ আর্ট, লেট দ্য আর্ট প্রিভেল। চলুন একবার মায়ের মুখটা আপনাদের দেখাই। আজ সন্ধ্যায় তেমন গরম নেই, তাই মন্দিরে বেশ কিছু মানুষ ভিড় জমিয়েছেন। হাওয়া দিচ্ছে বেশ, খুব ভালো লাগছে মন্দিরের ভিতরে। মন্দিরটা কিন্তু সারাদিন খোলা থাকে না, সকাল 11টার পর বন্ধ হয়ে যায়, আবার খোলে ওই 6:30 নাগাদ আরতির সময়। মন্দিরে পুজো দেবারও সুন্দর ব্যবস্থা আছে। মন্দিরে ঢোকার মুখে 2-3 জন দিদি বসে থাকেন, যাদের কাছ থেকে পুজোর ডালা, মিষ্টি, ফুল ইত্যাদি কিনে নিয়ে ভালোভাবে পুজো দেওয়া যায়। আরতি দেখে এসে গেছি রিসর্টে। বাইরে দারুণ ওয়েদার, এই ওয়েদারে বাকি সময়টুকু এখানেই বসে কাটিয়ে দিই। ডিনার টেবিলেও আজকে কিন্তু আমাদের বেশ লম্বা সময় অপেক্ষা করতে হলো। আজ আমাদের মেনুতে ছিল চাইনিজ। খাবারের পরিমাণ এবং কোয়ালিটি সব কিছুই ঠিকঠাক ছিল। আমরা এবার দেখতে যাচ্ছি হাউস বোটগুলো, সঙ্গে আপনাদেরও দেখাবো। এখানে পাশাপাশি 2টো হাউস বোট আছে। হাউস বোটগুলো মঙ্গলধারা ট্যুরিজমের নতুন সংযোজন। আর আমরা যেহেতু হাউস বোটে থাকছি না, তাই ঢুকতে তো দেবে না, বাইরে থেকেই দেখছি। আপনারা যারা হাউস বোটে থাকতে চান তারা সবসময় একটু আগে থেকে বুক করার চেষ্টা করবেন। আমরা যেমন শেষ মুহূর্তে বুকিং করতে গিয়ে দেখেছিলাম ওগুলো সব অলরেডি বুকড ছিল। দুটো হাউস বোট এরকম পাশাপাশি আছে, কেউ কারোর ভিউকে ব্লক করছে না। হাউস বোটে প্রত্যেকটা রুমের ভাড়া 4000 টাকা করে, প্লাস রয়েছে জিএসটি। আর হাউস বোটের প্রত্যেকটা রুম যে রিভার ফেসিং হবে তা তো আর বলার অপেক্ষা রাখে না। আর হাউস বোটগুলো কিন্তু এক জায়গায় ফিক্সড, চলমান নয়। হাউস বোটের সামনে এরকম সুন্দর করে বাগান করা আছে, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। অনেক ফুল টুল ফুটে রয়েছে তো। রাত এখন প্রায় 11:15। অনেকেই এখনো বাইরে ঘোরাঘুরি করছেন। রুম থেকে গঙ্গা দেখা গেলেও বাইরে এমন পরিবেশ ছেড়ে ঘুমাতে যেতে একটুও ইচ্ছে করছে না। জিনাও এখনো আমাদের সঙ্গে পাল্লা দিয়ে সমানে দুষ্টুমি করে যাচ্ছে। ওই দেখুন, ওপারে দেখা যাচ্ছে হুগলি জেলার শ্রীরামপুর শহর। হাইরাইজ বিল্ডিংগুলোর জোনাকির মতো আলো অন্যরকম একটা আরবান বিউটি ক্রিয়েট করেছে না? থেকে হেঁটেই চলেছি, মনে হচ্ছে রুমে চলে গেলেই তো ঘুমিয়ে পড়ো, আর ঘুমিয়ে পড়লেই সকাল হবে, আর সকাল হলেই চেক আউট করতে হবে। গুড মর্নিং। সকাল এখন 6:30 মতো হবে। আপনাদের তো আগেই বলেছি, বেড়াতে এলে আমার 7 সকালে ওঠার একটা বদ অভ্যেস আছে। সকাল সকাল চাটা হাতে নিয়ে দুপানা হাঁটলে আমার ঠিক চলে না। আর চলুন, আজ মর্নিং ওয়াকে বেরিয়ে হাঁটতে হাঁটতে মঙ্গলধারা ট্যুরিস্ট লজে আমাদের থাকার সমস্ত অভিজ্ঞতা শেয়ার করছি। প্রথমে আসি খরচের প্রসঙ্গে। এখানে হাউস বোট নিয়ে মোট 3 ধরনের রুম আছে। এসি ডাবল বেডেড রিভার ফেসিং রুমের ভাড়া 3000 টাকা, মানে যেটাতে আমরা আছি। ব্যাকইয়ার্ড ভিউ এসি রুমের ভাড়া 2400 টাকা, আর হাউস বোটের ভাড়া 4000 টাকা। আর প্রত্যেকটা ক্ষেত্রেই আলাদা করে জিএসটি প্রযোজ্য। আর যে কোনো রুমে যদি 2 জনের অতিরিক্ত কোনো অ্যাডাল্ট মানুষ থাকেন তাহলে সেটাও চার্জেবল। সেটা মোটামুটি ওই 1000 টাকার মধ্যে।
রুমের ট্যারিফ সত্যি বলতে কি আমার একটু বেশিই লাগলো, আর একটু কম হলে বোধহয় বলতে পারতাম ওয়ার্থ ইট। আর খাওয়া দাওয়ার মান দাম অনুপাতে আরেকটু বেটার হবে এরকম আশা করেছিলাম। আর একটা জিনিস, বাচ্চার খাবার এনাদের বললে কিন্তু এনারা করে দেন, আর সেটা অবশ্যই চার্জেবল। সার্ভিস এখানে খুবই স্লো, খাবার দাবার সার্ভ করতে সময় লাগছে বিস্তর। চারপাশের জায়গাটা কিন্তু এখানে অনেক বড় আর খুব সাজানো গোছানো, মেনটেনও হয় খুব সুন্দর, সেটা বোঝাই যাচ্ছে। ঘুরতে ঘুরতে এখন যে জায়গাটা এসেছি, এদিকে রয়েছে জহরকুঞ্জ আর গান্ধীঘাট। জহরকুঞ্জে যেহেতু এখন কাজ চলছে, তাই গান্ধীঘাটের রাস্তাও ব্লক, আমরা যেতে পারলাম না। চলুন এবার ব্রেকফাস্ট সেরে আমাদেরও এখান থেকে বিদায় নিতে হবে। তবে গল্প এখনও বাকি আছে, আমাদের বেড়ানো কিন্তু এখানেই শেষ নয়। চলুন চেক আউট করে গল্পের নেক্সট পর্বে আসছি। চেক আউট করে বাড়ির উদ্দেশ্যে রওনা না দিয়ে আমরা যাচ্ছি উল্টো পথে। এসেছি ফেরিঘাটে, খেয়া পারাপার করে যাব শ্রীরামপুর। কেন যাচ্ছি তারও একটা বিশেষ উদ্দেশ্য আছে। অনেক দিন ধরেই ইচ্ছে ছিল শ্রীরামপুরের ঐতিহ্যবাহী মুখার্জি রেস্টুরেন্টে খাবো। সেই উইশ লিস্টে টিক মার্ক দিতে আজ যাচ্ছি শ্রীরামপুর। লঞ্চে সময় লাগলো ওই 10 মিনিটের মতো। শ্রীরামপুর হুগলি জেলার অন্যতম ঐতিহ্যবাহী শহর। জানি এমন আধবেলা ভ্রমণে শ্রীরামপুর শহর ঘোরা যায় না, আমরা আজ সেই চেষ্টাও করছি না। শ্রীরামপুর তোলা রইল অন্য কোনো দিনের জন্য। আজকের আশাটা নিছকই মুখার্জির টানে। মাঝে একবার টুক করে দেখে নিলাম বিখ্যাত মাহেশের জগন্নাথ মন্দির। মাহেশের রথের কথা কে না জানে, সেই রথের দর্শনও পেয়েছি আমরা আসার সময়। মাহেশের এই মন্দির 1397 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। ভাবতে পারছেন? পুরীর মন্দিরের পর যা দেশের দ্বিতীয় প্রাচীনতম জগন্নাথ মন্দির হিসাবে পরিচিত। এখানে বোধহয় কদিন আগে কোনো অনুষ্ঠান ছিল। কত বেলুন দেখুন, জিনা তো বেলুন না নিয়ে যাবে না। আর মন্দিরে এসে কয়েকজন দাদু ঠাম্মা পাঠিয়েছেন, দাদু ঠাম্মারাও তাকে বেলুন না দিয়ে ছাড়বে না। আর এই যে সব কটা বেলুনকে বগল দাবা করে তিনি এখন চললেন। এখানকার খাবার, ডেকোরেশন এবং অ্যাম্বিয়েন্স সকলের মন কেড়ে নেয়। রেস্টুরেন্ট ওপেন হবার সময় বেলা 1টা। উইকেন্ডে এই ওয়েটিং এরিয়াতে নাকি দাঁড়ানোর জায়গা থাকে না, এত ভিড় হয়। এখন যেহেতু সদ্য ওপেন হলো তাই ভিড়ও জমেনি। আমরা তাই ধীরে সুস্থে দেয়ালে রাখা ছবি দেখছিলাম, যা দেখলে শ্রীরামপুর শহরের ঐতিহ্য ও গড়ে ওঠার গল্প জানা যায়। আর আজকে ফিশ ফ্রাই, বিরিয়ানি আর ফিরনি সহযোগে লাঞ্চ আমাদের একদম জমে ক্ষীর। ব্যারাকপুরের মঙ্গলধারা ট্যুরিজম প্রপার্টি আমাদের সত্যিই মন কেড়ে নিয়েছে, আর তার সঙ্গে শ্রীরামপুর ট্যুরটা উপরি পাওনা। আমাদের সঙ্গে বেড়াতে আপনাদের কেমন লাগলো সেটা জানার আগ্রহ রইল। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, টাটা। আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে হাউস অফ টেলসের নতুন একটা বেড়ানোর গল্পে।